প্রতিদিন রাতে যখন এই বিবাহিত মহিলা ঘুমাতে যায় তখন তার স্বপ্নে একটা শয়তান চলে আসে। শুরুতে তার কাছে মনে হতো এটা শুধুমাত্র একটা স্বপ্ন, কিন্তু ধীরে ধীরে ওই শয়তানটা তার নিজের মনের ইচ্ছা পূরণ করতে শুরু করে। বিনা বাধায় বিনা কারণে মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সবথেকে আজব ব্যাপার হলো, মেয়েটি যখন ঘুম থেকে ওঠে তখন গতরাতে যা যা স্বপ্নে দেখেছিল সেগুলোর স্পর্শ সে অনুভব করতে পারে। তার মানে ওই শয়তান তার সঙ্গে শুধু স্বপ্নেই নয়, বাস্তবেও ইন্টিমেট হয়েছিল। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই নিরীহ মেয়েটির সঙ্গে এই কাজটা কেন করল? আসলে এই কাহিনী শুরু হয় ঈশা নামের একটি মহিলাকে দিয়ে। সে জানায় বহুদিন ধরে সে একই স্বপ্ন বারবার দেখে আসছে। স্বপ্নে সে একটা রহস্যময় বাড়ি দেখতে পায়, চারপাশে অদ্ভুত নীরবতা, একই রকমের সাজানো ঘর, একই রকমের পরিবেশ, আর সেখানে প্রতিবারই এক সুদর্শন পুরুষ তার সামনে এসে দাঁড়ায়। আশ্চর্যের বিষয়, সেই যুবক দেখতে তেমনই যেমন কাউকে সে বাস্তবে পছন্দ করতে পারত। স্বপ্নের ভেতর সেই যুবক ঈশার খুব কাছে চলে আসে। দুজনের মধ্যে এমন ঘনিষ্ঠতা তৈরি হয় যা ঈশার কাছে এতটাই বাস্তব মনে হয় যে ঘুম ভাঙার পরও তার শরীরে সেই অনুভূতির ছাপ রয়ে যায়। সে সবসময় ভেবেছে এগুলো কেবল স্বপ্ন, কিন্তু দর্শক বুঝতে পারে ঘটনাটা শুধু স্বপ্ন নয়। যখন সে গভীর ঘুমে থাকে তখন এক অদৃশ্য সত্তা তার আশেপাশে ঘোরাফেরা করে এবং তার উপরে অস্বাভাবিক প্রভাব বিস্তার করে। অর্থাৎ সে যা স্বপ্নে ভেবেছে তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। কি সেই রহস্য, সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিদিন ভোর 4টার দিকে ঈশার ঘুম ভেঙে যায়। সেদিনও তার ব্যতিক্রম হয় না। ঘুম থেকে উঠে সে নিজেকে অদ্ভুত রকমের সতেজ অনুভব করছিল। তার মনে হচ্ছিল যেন অনেক শান্তিতে ঘুমিয়েছে, অথচ সে বুঝতেই পারছে না যে এই ঘটনাকে সে স্বপ্নে ভেবেছে তা হয়তো বাস্তবের সাথেও জড়িত। ঠিক সেই সময় তার স্বামী আরিয়াল নাইট গার্ডের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। আরিয়াল ক্লান্ত ছিল, কিন্তু বাড়িতে ফিরে এসে স্ত্রীর বিরক্ত মুখ দেখতে পায়। ঈশা অভিযোগ করতে শুরু করে আরিয়ালের নাকি তার জন্য কোনো সময় নেই। প্রতিদিন গভীর রাতে বাড়ি ফেরে, কথা বলার সুযোগই হয় না। একসঙ্গে সময় কাটানো তো দূরের কথা, সংসারের সব দায়িত্ব যেন ঈশার একারই কাঁধে। আরিয়াল চুপচাপ তার সব কথা শুনছিল। ঈশা তাকে কাপড় ঠিক জায়গায় রাখতে বলে ফ্রেশ হতে পাঠায়। আরিয়াল কাপড় গুছিয়েই রাখে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় কাপড়গুলো মেঝেতেই পড়ে আছে। ঈশা সেটা দেখে আবারও রেগে যায়। সে ভাবে আরিয়াল ইচ্ছে করেই তার কথা শোনেনি। কিন্তু বন্ধুরা, আমরা দেখতে পাই এক অদৃশ্য শক্তি কাপড়গুলো নিচে ফেলে দিয়েছে। এখান থেকেই বোঝা যায় তাদের দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করার জন্যই সেই অদ্ভুত সত্তা কাজ করেছে। ঝগড়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে আরিয়াল না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালেও ঈশা তার সঙ্গে তেমন একটা ভালোভাবে কথা বলে না। পরদিন সে নিজের অফিসে চলে যায়। সেখানে তার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু লিন্ডার সঙ্গে দেখা হয়। লিন্ডা ঈশার মুখ দেখেই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। সে জিজ্ঞাসা করে, আবার কি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে? ঈশা দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মনে হচ্ছে আরিয়াল দিন দিন অনেক বদলে যাচ্ছে। আগের মতো সময় দেয় না, যত্ন নেয় না। এমনকি শেষ কবে যে তারা স্বাভাবিকভাবে একে অপরের কাছে এসেছিল সেটাও তার মনে নেই। অথচ তাদের বিয়ে হয়েছে মাত্র 3 বছর। লিন্ডা তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, বিয়ের পরপর অনেক সম্পর্কেই এমন পরিবর্তন আসে। আগে যেমন আরিয়াল বেশ মনোযোগ দিত, এখন হয়তো কাজের চাপে সেটা দিতে পারছে না। আবার ঈশাও হয়তো আগের মতো হাসি খুশি নেই। তাই সে পরামর্শ দেয় আজ বাড়ি ফিরে সুন্দরভাবে তৈরি হতে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে এবং একসঙ্গে কিছু সময় কাটাতে। তার বিশ্বাস এতে সম্পর্কের দূরত্ব কমে যাবে। অন্যদিকে আরিয়ালও কর্মস্থলে নিজের সমস্যার কথা এক সিনিয়র সহকর্মীকে বলছিল। সে জানায় তাদের সংসারে প্রায় সময় অশান্তি হচ্ছে। সহকর্মীও তাকে একই পরামর্শ দেয়, একদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে। সন্ধ্যায় আরিয়াল সত্যি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সে অবাক হয়ে দেখতে পায় ঈশা সুন্দরভাবে সেজে তার জন্য অপেক্ষা করে আছে। অনেকদিন পর তাদের মধ্যে স্বাভাবিক কথা হয়। দুজনেই চেষ্টা করছিল সম্পর্কটা আবারও আগের জায়গায় করে নিতে। একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর তারা আরও কাছাকাছি চলে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবারও এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ঘরের পরিবেশ যেন ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। আমরা দেখতে পাই সেই অদৃশ্য সত্তা তাদের চারপাশে উপস্থিত। তারা একে অপরের কাছে এলেও মনে হচ্ছিল অন্য কেউ সেই মুহূর্তের অংশ হয়ে আছে। বিষয়টা এত সূক্ষ্মভাবে ঘটছিল যে ঈশা বা আরিয়াল কেউই টের পাচ্ছিল না। রাত গভীর হলে ঈশা ঘুমিয়ে পড়ে, আর তখনই সে আবারও সেই রহস্যময় স্বপ্নের জগতে পৌঁছে যায়। আগের মতোই সেই বাড়ি, একই নীরবতা, একই অদ্ভুত পরিবেশ। কিছুক্ষণ পর সেই সুদর্শন পুরুষ তার সামনে হাজির হয়। তবে আজকে তার আচরণ আগের চেয়ে অনেক ভিন্ন ছিল। তার চোখে ছিল এক ধরনের অস্বাভাবিক স্থিরতা। যুবকটি ঈশার খুব কাছে এসে তার হাতে একটা ফুল তুলে দেয়।
তারপর ধীরে ধীরে ফুলটি ঈশার পেটের উপরে রেখে দেয়। মুহূর্তটা দেখতে সুন্দর হলেও ঈশার মনে ভয় জন্মায়। তার মনে হচ্ছিল এই ফুলের ভেতরে যেন কোনো অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে। হঠাৎ সে বুঝতে পারে এই বাড়ি থেকে তাকে বের হতেই হবে। সে দরজার দিকে দৌড়ায়, কিন্তু যতই এগোয় পথ যেন শেষই হয় না। তখন সেই যুবক ধীর কণ্ঠে বলে, তুমি কখনোই এখান থেকে বের হতে পারবে না। কথাগুলো শুনে ঈশা আতঙ্কিত হয়ে পড়ে। সে প্রাণপণে বের হওয়ার চেষ্টা করতে শুরু করে, কিন্তু চারপাশের সবকিছু যেন তাকে আটকে ধরে আছে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে নিজেকে নিজের ঘরেই দেখতে পায়। চারপাশ অন্ধকার, বাতাস নিস্তব্ধ। সে পাশে হাত বাড়িয়ে দেখতে পায় আরিয়াল বিছানায় নেই। প্রথমে সে ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু পরের মুহূর্তে তার চোখ পড়ে বিছানার উপরে রাখা একটা ফুলের দিকে। ফুলটি দেখতে ঠিক সেই ফুলেরই মতো যা সে স্বপ্নে দেখেছিল। ঈশার শরীর ঠান্ডা হয়ে যায়। তার মাথায় ঘুরতে থাকে একই প্রশ্ন, যদি এটা শুধু স্বপ্ন হয় তাহলে সেই ফুল বাস্তবে এলো কিভাবে? সে ধীরে ধীরে ফুলটি হাতে তুলে নেয়। ফুল থেকে ভেসে আসছিল অদ্ভুত এক গন্ধ, যা তার কাছে পরিচিত মনে হচ্ছিল, যেন সেই গন্ধ আগেও কোথাও পেয়েছে স্বপ্নের সেই বাড়িতেই। ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে ঈশা বুঝতে পারে তার জীবনে যা ঘটেছে তা সাধারণ কোনো মানসিক বিভ্রম নয়। কোনো এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে তার বাস্তব জীবনে প্রবেশ করেছে। আর সেই শক্তির লক্ষ্য শুধু ভয় দেখানো নয়, বরং তার দাম্পত্য জীবন, তার মানসিক শান্তি এবং হয়তো তার পুরো অস্তিত্বকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। এখানে গল্পের প্রথম বড় রহস্য তৈরি হয়। ঈশা কি সত্যি কোনো অশুভ সত্তার প্রভাবে আছে, নাকি তার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে সীমারেখা ভেঙে যেতে শুরু করেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরিয়াল কি এসবের কিছুই জানে, নাকি সেও অজান্তেই এই ভয়ঙ্কর ঘটনার অংশ হয়ে পড়েছে? ফুলটি হাতে নিয়ে আতঙ্কিত ঈশা বিছানায় বসে থাকে, আর ঘরের নিস্তব্ধতার মাঝে যেন অদৃশ্য কারোর উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। নিচে নেমে ঈশা দেখতে পায় আরিয়াল তার জন্য নিজের হাতে খাবার বানিয়েছে। সে ঈশাকে শান্তভাবে বলে, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। কথাগুলো শুনে ঈশার মন ভালো হয়ে যায়। খাবার খাওয়ার সময় ঈশা জানায় কাজ শেষে সে তার ছোট বোন ইমার সঙ্গে দেখা করতে যাবে, তাই বাড়ি ফিরতে একটু দেরি হবে। আরিয়াল তাতে রাজি হয়ে যায় এবং তাকে অফিস পর্যন্ত পৌঁছে দেয়। তাদের এমন স্বাভাবিক ব্যবহার দেখে লিন্ডাও খুব খুশি হয়। তার মনে হয় হয়তো ঈশা আর আরিয়ালের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেছে। অফিসের কাজ করার সময় হঠাৎ ঈশার চোখ পড়ে একটি বক্সের উপরে। সেখানে রাখা ছিল সেই অদ্ভুত ফুলটি, যেটা সে স্বপ্নে দেখেছিল। সে অবাক হয়ে ফুলটির দিকে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই মনে হয় কেউ যেন হঠাৎ করে টান দিয়ে ফুলটা সরিয়ে নিয়েছে। ঈশা চমকে উঠে তাকাতেই দেখতে পায় তার সামনে সেই স্বপ্নের সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। প্রথমে লোকটিকে স্বাভাবিক মনে হলেও পাশের আয়নায় তার প্রতিচ্ছবি দেখে ঈশা আতঙ্কে জমে যায়। আয়নায় কোনো মানুষের ছবি ছিল না, বরং দেখা যাচ্ছিল এক ভয়ঙ্কর জিনের রূপ। মুহূর্তের মধ্যেই সেই সত্তা তার আসল ভয়াবহ রূপে ঈশার সামনে হাজির হয়। ভয় ঈশা দৌড়ে বাথরুমে চলে যায়। সেখানে পৌঁছেই তার প্রবল বমি হতে শুরু করে। লিন্ডা দ্রুত বাথরুমে এসে দেখতে পায় ঈশা অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু ঈশা কিছুই না বলে সেখান থেকে বেরিয়ে যায়। পরে লিন্ডা বেসিনের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ ঈশার বমির মধ্যে অদ্ভুত পোকামাকড়ের মতো নড়াচড়া করা কিছু জিনিস দেখতে পায়। কাজ শেষে ঈশা একটি ক্যাফেতে গিয়ে তার ছোট বোন ইমার সঙ্গে দেখা করে। ইমা মন খারাপ করে জানায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, প্রায় প্রতিদিনই ঝগড়া হচ্ছে, আর সে সহ্য করতে পারছে না। ঈশা তাকে বোঝায় সম্পর্কে এমন টানাপোড়েন চলতেই পারে, আমাদের মধ্যে অনেকদিন ধরে সমস্যা চলে আছে, একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে ইমা হেসে বলে, আপু তোমাদের তো বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, এবার তো একটা বাচ্চার খবর আশা করতেই পারি। এই কথায় ঈশার মুখে হাসি মিলিয়ে যায়, কারণ তারা দুজনে অনেকদিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কায়দায় সফল হচ্ছিল না। এই নিয়ে তাদের চিকিৎসাও চলছিল। মন খারাপ হলেও ঈশা বিষয়টা এড়িয়ে যায় এবং আরিয়ালকে মেসেজ করে বাড়িতে ফেরার সময় ঔষধ নিয়ে আসতে বলে। অন্যদিকে সেই সময় আরিয়াল কর্মস্থলে ছিল। হঠাৎ সে যেন দেখতে পায় ঈশা কোথাও যাচ্ছে। অদ্ভুত এক টানে তার পিছু নেয়। কিছু দূরে গিয়ে ঈশা একটা নির্জন জায়গায় থেমে যায়। সেখানে পৌঁছে আরিয়াল ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। ঈশার পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে, যেন সে অনেক মাসের গর্ভবতী। তার শরীর থেকে রক্ত ঝরছে। এরপর আরিয়াল আতঙ্কের সঙ্গে দেখতে পায় ঈশা যেন একটা শিশুর জন্ম দিল। শিশুটি ধীরে ধীরে আরিয়ালের দিকে এগিয়ে আসতে শুরু করেছে, আর ঈশা তার দিকে ভয়ানক চোখে তাকিয়ে থাকে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আরিয়াল ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে তার দেখা হয় তার সিনিয়র সহকর্মীর সঙ্গে। সব ঘটনা খুলে বলার পর তারা দুজনে আবারও সেই জায়গায় ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সবকিছু একেবারে স্বাভাবিক। ঈশার কোনো চিহ্ন নেই, রক্ত নেই, শিশুও নেই। বাড়ি ফিরে আরিয়াল দেখতে পায় ঈশা স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলছে,
যেন কিচ্ছু ঘটেনি। কিন্তু আরিয়াল সেই ভয়াবহ দৃশ্য ভুলতেই পারছিল না। তার মনে এক অজানা আতঙ্ক বাসা বেঁধে আছে। ঈশা তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু আরিয়াল কিছুই বলতে পারে না। পরদিন সকালে ঈশার শরীর ম্যাসেজ করার জন্য এক দাইমা বাড়িতে আসে। পরীক্ষা করার পর সে জানায় ঈশা 3 মাসের অন্তঃসত্ত্বা। খবরটি শুনে ঈশা আনন্দে ভরে ওঠে। এতদিনের অপেক্ষার পর সে অবশেষে মা হতে চলেছে। কিন্তু আরিয়ালের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তার মাথায় বারবার আগের রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য ফিরে আসছিল। ঈশা স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু আরিয়ালের মনে সব হিসাব যেন মিলছিলই না। সে বুঝতে পারছিল না যে সে যা দেখেছে তা কি বিভ্রম ছিল নাকি সত্যি কোনো অশুভ ঘটনা ঘটেছে। অফিসে গিয়ে ঈশা সবার সঙ্গে তার প্রেগনেন্সির সুখবরটা দেয়। সহকর্মীরা খুব খুশি হয় এবং তাকে অভিনন্দন জানায়। কিছুক্ষণ পর ঈশা বাথরুমে যায়। লিন্ডাও তার পিছু পিছু সেখানে ঢোকে, কারণ আগের দিনের ঘটনাটা তার মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না। ঈশা যে অস্বাভাবিক জিনিস বমি করেছিল সেটা মনে পড়তে তার ভেতরে এক অদ্ভুত আশঙ্কা কাজ করতে থাকে। লিন্ডা ঈশাকে সতর্ক করে বলছিল তোমার এখন খুব সাবধানে থাকতে হবে, তোমার লক্ষণগুলো একদম স্বাভাবিক নয়। কিন্তু ঈশা কথাটা ভালোভাবে নেয় না। সে বিরক্ত হয়ে বলে আমি প্রেগনেন্ট হয়েছি বলেই তোমার হিংসা হচ্ছে, তাই তুমি এসব বলছো। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন আরিয়াল তার সিনিয়র সহকর্মীর সঙ্গে আবারও কথা বলছিল। সে খুব অস্থির ছিল। আরিয়াল বলছিল আমি কিছুতে হিসাব মিলাতে পারছি না। শেষ 6 মাস আগে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছিল, আর মাত্র 2 দিন আগে আরেকবার হয়েছিল। তাহলে ঈশা 3 মাসের অন্তঃসত্ত্বা হলো কিভাবে? আমার মনে হয় সে অন্য কারোর সঙ্গে জড়িত আছে। তার সিনিয়র তাকে শান্তভাবে পরামর্শ দেয় সন্দেহ করে কোনো লাভ নেই, সরাসরি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে কথা বললেই ভালো হবে। আরিয়াল যখন এই বিষয় নিয়ে ঈশার সঙ্গে কথা বলার সাহস জোগাড় করছিল, ঠিক তখনই তার মনে হয় পাশের একটা গাড়ির ভেতরে একটা শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। কৌতূহল নিয়ে সেই গাড়ির ভেতরে তাকায়, আর তাকাতেই তার বুকটা কেঁপে ওঠে। সেখানে সে একটি ভয়ঙ্কর শয়তানি শিশুর মতো কিছু একটা দেখতে পায়। ভয়ে সে দ্রুত সেখান থেকে সরে আসে, কিন্তু দূর থেকে দেখা যায় সেই অদ্ভুত জিনটি শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে আরিয়াল ঈশার মোবাইল ফোন দেখতে শুরু করে। সেখানে সে ড্যানি নামের এক ব্যক্তির সঙ্গে ঈশার অনেক কথাবার্তা দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে ঈশাকে জিজ্ঞাসা করে এসব কতদিন ধরে চলছে। ঈশা অবাক হয়ে বলে তুমি কি বলছো? ড্যানি আমার স্কুলের বন্ধু, সাধারণভাবে তার সঙ্গে কথা বলি, কিন্তু তার সন্দেহ যেন যাচ্ছিলই না। তখন ঈশা রেগে গিয়ে বলে ঠিক আছে, তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে কাল হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্ট করাই, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। পরদিন তারা হাসপাতালে চলে যায়, কিন্তু সেখানে ডাক্তার এমন একটা খবর দেয় যা শুনে দুজনেই স্তব্ধ হয়ে যায়। ডাক্তার জানায় আপনি আসলে গর্ভবতী নন। সে আরও বলে দীর্ঘদিন সন্তান না থাকায় মানসিক চাপের কারণে ঈশার মধ্যে এক ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছে। এই অবস্থায় রোগীর মনে হয় সে গর্ভবতী, এমনকি শরীরেও গর্ভাবস্থার মতো কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এই কথা শুনে আরিয়ালে নিজের উপরে ভীষণ ঘৃণা হতে শুরু করে। সে বুঝতে পারে সন্দেহ করে সে ঈশাকে কষ্ট দিয়েছে। হাসপাতাল থেকে অফিসে ফিরে ঈশা সব ঘটনা লিন্ডাকে জানায়। সব শুনে লিন্ডা আরও চিন্তিত হয়ে পড়ে। সে বলে আমার এসব একদম স্বাভাবিক লাগছে না, ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। বিষয়টা বুঝতে পেরে লিন্ডা ঈশাকে নিয়ে যায় একজন রুকিয়া ও ঝাড়ফুঁককারী কবিরাজের কাছে, যার নাম জাইনি। জাইনি কবিরাজ ঈশাকে দেখেই অস্বাভাবিক কিছু অনুভব করে। তার মনে হয় ঈশার পেছনে আরেকটি অদৃশ্য উপস্থিতি রয়েছে। এরপর সে ঈশাকে বলে এক ধরনের জিন আছে যারা মানুষের দাম্পত্য জীবন নষ্ট করার জন্য কাজ করে। তোমার সঙ্গে তেমনই একটি জিন রয়েছে। এটা শুধু তোমার জীবন নয়, তোমাদের সংসারটাও ধ্বংস করতে চায়। তখন ঈশা তার প্রতিদিনের মতো সেই স্বপ্নের কথা খুলে বলে। সে বলতে শুরু করে একটি রহস্যময় যুবক, একই বাড়ি, আর প্রতিদিন তার সঙ্গে মিলনের ঘটনা। সব শুনে জাইনি কবিরাজ গম্ভীর হয়ে যায়। সে বলে তোমার পেটে যে বাচ্চা আছে বলে তুমি ভাবছো সেটা কোনো মানুষের সন্তান নয়, আসলে সেটা বাস্তবে কোনো সন্তানই নয়। এই কথা শুনে ঈশা প্রচণ্ড রেগে যায়, কারণ সে এখনও বিশ্বাস করছিল সে সত্যি মা হতে চলেছে। বহুদিনের সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা তাকে মানসিকভাবে এতটাই প্রভাবিত করছিল যে সে কবিরাজের কোনো কথা মেনে নিতে পারছিল না। রাগারাগি করে সে সেখান থেকে বেরিয়ে যায়। লিন্ডা তখনই ঈশার বাড়িতে যায় তার মন ভালো করার জন্য। কিছুক্ষণ থাকার পর রাতে সে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ একটা বিড়াল তার স্কুটির সামনে চলে আসে। লিন্ডা দ্রুত গাড়ি থামিয়ে বিড়ালটিকে রাস্তার পাশে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়, কিন্তু স্কুটির দিকে ফিরে আসার সময় তার মনে হয় যেন একটা ছোট্ট বিড়ালছানা তার পিছু নিয়েছে। সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছুই নেই। আরও অদ্ভুত বিষয় হলো যেখানে সে বিড়ালটিকে রেখেছিল সেখানে গিয়েও সে সেটিকে দেখতে পায় না। চারপাশটা একেবারে ফাঁকা, যেন মুহূর্তের মধ্যেই সবকিছু অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই লিন্ডার সামনে সেই ভয়ঙ্কর জিনিসটি হাজির হয়।
তাকে দেখে লিন্ডা পালানোর চেষ্টা করে, কিন্তু যেন তার শরীর অবশ হয়ে যায়। কোনোভাবেই সে সেখান থেকে বের হতে পারছিল না। মুহূর্তের মধ্যে জিনটি ভয়াবহভাবে তার উপরে আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। অদ্ভুত ব্যাপার হলো ঈশা এই ঘটনাটা তার স্বপ্নের মধ্যেই দেখতে পায়। সে দেখে সেই একই জিন লিন্ডাকে হত্যা করেছে। ভয়ে ঘুম ভেঙে যাওয়ার পর ঈশা ছুটে ঘটনাস্থলে চলে যায়। সেখানে পৌঁছে সে হতবাক হয়ে যায়। লিন্ডার নিথর দেহ সে কান্নায় ভেঙে পড়ে। ঈশা নিজেকে এই মৃত্যুর জন্য দায়ী মনে করতে শুরু করে, কারণ তার বিশ্বাস লিন্ডা শুধু তাকে সাহায্য করতে চেয়েছিল। সেই জিন থেকে মুক্ত করার জন্য সে ঈশাকে জাইনি কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, আর সেই কারণেই আজ তার এই করুণ পরিণতি। কিছুক্ষণ পর আরিয়েলও সেখানে পৌঁছে যায়। সে ঈশাকে মাটিতে বসে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তারা আরও ভয়ঙ্কর একটা বিষয় লক্ষ্য করে। ঈশার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে, যেন সে 9 মাসের গর্ভবতী। বাড়িতে ফিরে ঈশা আর কিছুই লুকায় না। সে স্বপ্নে দেখা সেই ঘটনার সেই রহস্যময় জিন আর জাইনি কবিরাজ তাকে যা যা বলেছিল সবকিছু খুলে বলে আরিয়ালকে। সব শুনে আরিয়াল বিস্মিত হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এত বড় কথা তুমি আগে আমাকে কেন বলোনি? ঈশা চোখের পানি মুছতে মুছতে বলে, আমি এসবকে সাধারণ স্বপ্ন মনে করতাম, ভাবিনি বিষয়টা এত ভয়ঙ্কর হতে পারে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় আবারও জাইনি কবিরাজের কাছে যেতে হবে। ঈশার ছোট্ট বোন ইমাকে সঙ্গে নিয়ে তারা 3 জন সেখানে পৌঁছে যায়। জাইনি কবিরাজ ঈশাকে বসিয়ে একটা রুকিয়ে আমল শুরু করে। প্রথমে সব স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর ঈশা অস্থির হয়ে যায়। তার শরীর কাঁপতে থাকে, মুখের ভাব পাল্টে যায় আর চোখ দুটো অস্বাভাবিক ভয়ঙ্কর হয়ে যায়। কবিরাজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন তুই এই মেয়ের শরীর দখল করেছিস? কি তোর উদ্দেশ্য? তখন ঈশার কণ্ঠ বদলে যায়। তার ভেতর থেকে অন্য একটা কণ্ঠ উত্তর দেয়, আমি ঈশাকে ছাড়ব না। তার চেহারা আমার খুব পছন্দ। আমাদের জগতে তার মতো দেখতে এক নারী ছিল। আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু সে মারা গেছে। ঈশাকে তার মতো দেখতে হওয়ায় আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায়। জাইনি কবিরাজ তখন কোরআনের আয়াত দোয়া-দুরূদ পড়তে শুরু করে। আয়াতের তিলাওয়াত যত বাড়তে থাকে ঈশার শরীর তত বেশি ছটফট করতে শুরু করে। মনে হচ্ছিল তার ভেতরে থাকা জিন এবং জিনের সন্তানের মতো অদ্ভুত সত্তা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এক পর্যায়ে ঈশা জ্ঞান হারিয়ে ফেলে। রুকিয়া শেষ করে জাইনি কবিরাজ বলে, আপাতত জিনটাকে তার শরীর থেকে বের করতে পেরেছি, কিন্তু এটা আবার ফিরে আসার চেষ্টা করবে, তাই খুব সাবধানে থাকতে হবে। সে আরিয়েলকে কঠোরভাবে সতর্ক করে দেয়, তুমি কখনো ঈশাকে একা রেখে কোথাও যাবে না। এরপর সে একটা আয়াত লিখে আরিয়েলের হাতে দেয় এবং বলে, প্রতিদিন ঈশাকে এই আয়াতটা পড়াবে এবং নিয়মিত আমল করতে হবে। বাড়ি ফিরে তারা কবিরাজের নির্দেশ মেনে চলতে শুরু করে। প্রতিদিন একসঙ্গে দোয়া পড়ে, আয়াত তিলাওয়াত করে এবং ঈশাকে একা একা থাকতে দেয় না। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। সেই জিন তাদেরকে বিরক্ত করে না। এভাবে টানা 14 দিন কেটে যায়। সবকিছু এতটাই শান্ত হয়ে যায় যে ঈশা আর আরিয়েল মনে করতে শুরু করে হয়তো তাদের জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়ে গেছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। একদিন সন্ধ্যায় তারা দুজনে একটি ক্যাফেতে ডিনার করতে যায়। অনেকদিন পর দুইজনকে কিছুটা স্বাভাবিক লাগছিল। খাবারের মাঝখানে আরিয়াল ঈশাকে জানায় যে তার চাকরিতে প্রমোশন হয়েছে, তবে সেই প্রমোশনের কারণে তাকে কিছুদিনের জন্য অন্য শহরে যেতে হবে। সে ঈশার হাত ধরে বলে, কিছুদিন আমাকে সেখানে একাই থাকতে হবে। সবকিছু গুছিয়ে নিতে পারলে পরে তোমাকেও নিয়ে যাব। ততদিন তোমাকে একটু কষ্ট করে একা থাকতে হবে, পারলে ইমাকে সঙ্গে রেখো। খবরটা শুনে ঈশার মন খারাপ হয়ে যায়। এত কিছুর পর আবার একা থাকার কথা ভাবতেই তার ভয় লাগছিল। তবুও সংসারের আর্থিক অবস্থার কথা ভেবে অবশেষে সে রাজি হয়ে যায়। পরদিন আরিয়াল অন্য শহরে চলে যায়। বাড়িতে একা থাকতে ঈশার অস্বস্তি লাগছিল, তাই সে তার ছোট বোন ইমাকে ফোন করে যত দ্রুত সম্ভব আসতে বলে। কিন্তু ইমা জানায় তার অনেক কাজ আছে, সেদিন আসতে পারবে না, পরের দিন আসবে। রাতে ঈশা জাইনি কবিরাজের দেওয়া আয়াত পড়তে থাকি। তারপর টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। পুরো বাড়ির পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা আর ভারী লাগছিল। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য বিপদ তাকে ঘিরে আছে। পরদিন অফিসে গিয়ে ঈশা শান্তি পায় না। কাজ করার সময় সে দেখতে পায় এক নারী সহকর্মী চুপচাপ বসে আছে। ঈশা তাকে ডাকতেই মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকায়, আর তাকাতেই সে আতঙ্কিত হয়ে যায়। মুখটা মানুষের নয়, যেন কোনো শয়তান প্রাণীর। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় অফিসের অন্য কর্মীদের মুখ বিকৃত হয়ে গেছে। সবাই তার দিকে অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, তোমার রেহাই নেই, তুমি কখনোই তার কাছ থেকে দূরে যেতে পারবে না। ভয় ঈশা দৌড়ে একটা ঘরের ভিতর নিজেকে বন্ধ করে ফেলে। এদিকে সন্ধ্যার দিকে ইমা অবশেষে ঈশার বাড়িতে পৌঁছে যায়। ঈশা তাকে অফিসে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এরপর সে আরিয়েলকে ফোন করে সব জানায়। সব শুনে আরিয়েল উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বলে, আমি যত তাড়াতাড়ি পারছে বাড়ি আসছি, ফোনটা ইমাকে দাও। ইমাকে সে কঠোরভাবে বলে, আজ রাতে কোনোভাবেই ঈশাকে ঘুমাতে দিও না। সে ঘুমিয়ে পড়লেই ওই জিন আবারও কাছে আসতে পারে।
তখন রাতে দুই বোন একই বিছানায় শুয়ে গল্প করতে থাকে যাতে ঈশার ঘুম না আসে। কিন্তু অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ঈশার চোখ লেগে যায়। ইমা বিষয়টা বুঝে তাকে জাগানোর চেষ্টা করে। সে বারবার ডাকে, ঝাঁকায়, কিন্তু ঈশার চোখ আর খুলছিল না। ঠিক তখনই যেন অদ্ভুত কোনো শক্তি ইমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরক্ষণেই সেই শক্তি তাকে টেনে হিঁচড়ে দেয়ালে আশ্রে ফেলে। আঘাতে ইমা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। মধ্যরাতে হঠাৎ করে ঈশার ঘুম ভেঙে যায়। সে আতঙ্কে দেখতে পায় তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে, নিচ থেকে রক্ত বের হচ্ছে। ভয়ে পাগলের মতো সে নিজের পেটে আঘাত করতে শুরু করে, কিন্তু কোনো পরিবর্তনই হয় না। বাইরে এসে সে ইমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু তখন সে এতটাই আতঙ্কিত ছিল যে নিজের সমস্যার বাইরে আর কিছু ভাবতে পারছিল না। হতাশায় সে একটি ধাতব হ্যাঙ্গার নিয়ে বাথরুমে যায়। সেটাকে বাঁকিয়ে ধারালো আকার এনে নিজের শরীরে প্রবেশ করিয়ে ভেতরে সেই অদ্ভুত সত্তাকে নষ্ট করার চেষ্টা করে। ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে সে মনে করে হয়তো সবকিছু শেষ, কিন্তু কিছুক্ষণ পরই তার পেট আবারও ফুলতে শুরু করে। ঠিক তখনই আরিয়াল বাড়িতে পৌঁছে যায়। সেই মাকে জ্ঞান ফিরিয়ে ঈশার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারপর তারা দুজনে মিলে দ্রুত ঈশাকে নিয়ে জাইনি কবিরাজের কাছে চলে যায়। জাইনি কবিরাজ তার কয়েকজন সহকারীকে নিয়ে রুকিয়ে আয়োজন করে। একটি ঘরের মাঝখানে ঈশাকে বেঁধে রাখা হয়। চারপাশে কুরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। কিন্তু সেই সময় ঈশা যেন আবারও তার স্বপ্নের জগতে পৌঁছে যায়। সে নিজেকে সেই রহস্যময় বাড়ির একটি ঘরের ভেতরে দেখতে পায়। আশ্চর্যের বিষয়, স্বপ্নের মধ্যেও সে বাস্তবের তিলাওয়াত শুনতে পাচ্ছিল। সে মরিয়া হয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে পারে না, আর পথটাও খুঁজে পায় না। ঠিক তখনই সেই সুদর্শন যুবক আবারও তার সামনে এসে দাঁড়ায়। তবে এবার ঈশা জানত সে মানুষ নয়, তাই সে ভয় দৌড়াতে শুরু করে। যতই পালাতে চায় বাড়ির ভেতর থেকে বের হতে পারছিলই না। অবশেষে সেই যুবকের মুখ বিকৃত হতে শুরু করে। তার চোখ জ্বলে ওঠে, শরীর অস্বাভাবিকভাবে বদলে যায়, আর মুহূর্তের মধ্যেই সে তার আসল ভয়ঙ্কর জিনের রূপে ঈশার সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপর স্বপ্নের ভেতরে সেই ভয়ঙ্কর জিন ঈশার উপরে আক্রমণ শুরু করে। ঈশা পালানোর চেষ্টা করলেও জিনটি তাকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত স্বপ্নের মধ্যেই তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর প্রভাব বাস্তব জগতেও দেখা যায়। ঈশার শরীর কাঁপতে থাকে, তার চোখের চাহনি ভয়াবহ হয়ে ওঠে, আর মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। জাইনি কবিরাজ ও তার সঙ্গীরা রুকিয়া চালিয়ে যেতে থাকলেও জিনটি তাদের কাজ ব্যাহত করার চেষ্টা চালিয়ে যায়। এক পর্যায়ে জিনটির শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে ঈশা যেই খাটে শুয়েছিল সেটা পর্যন্ত কেঁপে ওঠে এবং যেন মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে যায়। কিন্তু কবিরাজ এবং তার সাথীরা থেমে থাকে না। তারা আরও জোরে কুরআন তিলাওয়াত করতে শুরু করে। তখন জিনটি তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, যেন রুকিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ পিছিয়ে যায় না। এই সময় আরিয়াল ঈশার কাছে গিয়ে তার কানের কাছে কুরআন তিলাওয়াত পড়তে শুরু করে। সে বারবার বলতে থাকে, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে স্বপ্নের ভেতরেই এই আয়াতগুলো পড়তে শুরু করো। স্বপ্নের জগতে ঈশা যেন দূর থেকে সেই তিলাওয়াতের শব্দ শুনতে পায়। অনেক কষ্টে সে নিজেও আয়াতগুলো পড়তে শুরু করে। যতই সে তিলাওয়াত করতে থাকে ততই সেই জিনগুলো দুর্বল হয়ে যায়। সুযোগ বুঝে ঈশা দৌড়ে সেই ভয়ঙ্কর প্রাসাদ থেকে বেরিয়ে আসে, আর সে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই পুরো প্রাসাদটি ভেঙে ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই ঈশার ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রুকিয়া সফলভাবে সম্পন্ন হয়ে যায়। জাইনি কবিরাজ জানান ঈশা এখন এই জিনের প্রভাব থেকে মুক্ত। এই ঘটনার পর সবাই স্বস্তি পায়। ঈশা, আরিয়াল এবং ইমা মনে করে অবশেষে তাদের জীবনের ভয়ঙ্কর অধ্যায়টা শেষ হয়ে গেছে। কিন্তু এখানেই গল্পের শেষ রহস্যটা শুরু হয়। 6 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। ঈশা এবং আরিয়ালের এখন 2টি সন্তান রয়েছে। একদিন তাদের বড় সন্তানটি বাইরে খেলছিল। ইমা বাইরে গিয়ে দেখতে পায় একটা অজানা লোক শিশুটির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তখন আমরা বুঝতে পারি এই লোকটা আর কেউ নয়, স্বপ্নে সেই যুবকরূপে জিনটি ছিল। ইমা বিষয়টা বুঝতে পারে না, কারণ সে কখনো তাকে দেখেনি, শুধু ঈশাই তার মুখ চিনত। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় জিনটি হয়তো পুরোপুরি চলে যায়নি, সে এখনো এই পরিবারের উপর নজর রাখছে। এরপর দেখা যায় ঈশা একটা পডকাস্টে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করছে। তার দাবি এই ভয়াবহ ঘটনার নানা প্রমাণ পাওয়ার পরই তার ঘটনা নিয়েই এই কাহিনী নির্মিত হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঈশার নিজের বিশ্বাস তার 2 সন্তানের মধ্যে একজন হয়তো সেই জিনের সঙ্গে কোনো অদ্ভুতভাবে জড়িত, আর সেই কারণে জিনটি মাঝে মধ্যেই তার শিশুর কাছে ফিরে আসে। এই রহস্যময় ইঙ্গিতের মধ্য দিয়েই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কারো সঙ্গে কি এই জিন নিয়ে কোনো কাহিনী রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন, অথবা ছোট করে লিখুন, পরবর্তীতে আমি সেটা পড়ব। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।